আমরা যদি মূল আনুষ্ঠানিকতা যেখানে হবে বঙ্গভবন, সেখানে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন, সেখানকার সর্বশেষ তথ্য তিনি আমাদেরকে এখন জানাবেন। লিমন, আমি দেখতে পাচ্ছি যে আপনার পেছনে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর অনেক জন সেখানে রয়েছেন, গণমাধ্যম রয়েছেন, আর কিছুক্ষণ পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা বিভিন্ন সময় আমরা মন্ত্রীদের শপথ গ্রহণ কিংবা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের শপথ গ্রহণ সবারই তো এই বঙ্গভবনেই দেখি। তার আগে কোনো তথ্য আমরা জানতে পারি যে কারা হতে যাচ্ছেন মন্ত্রী কিংবা কারা এই উপদেষ্টা হতে যাচ্ছেন। এবার সর্বশেষ তথ্য, এবারের যারা হতে যাচ্ছেন এই যে গণঅভ্যুত্থানের পরের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মণ্ডলী যে সদস্যরা হবেন, সর্বশেষ কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? না, এবার বাংলাদেশের একটা পট পরিবর্তনের চিত্র কিন্তু রচিত হচ্ছে এই বঙ্গভবনে, এবং বঙ্গভবনে কিন্তু আমরা সেই চিত্রটাই দেখছি। বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী এখানে যেমন আছেন, আর এর কারণ কিন্তু এটাই যে কিছুক্ষণ পর বাংলাদেশের নতুন আরেকটি সরকার, যেটি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার শপথ গ্রহণ করবেন। এবং এর জন্য জানাতে পারি আপনাকে যে গালিব এই বঙ্গভবন সম্পূর্ণভাবে প্রস্তুত আছে, যেটি আমরা এর আগেও দর্শকদের জানিয়েছি যে এই বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেটি গতকাল সেনাপ্রধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 400 অতিথি থাকবেন এই শপথ অনুষ্ঠানে, তাদের বসার জায়গা করা হয়েছে। এবং এই দরবার হলের সামনেই যে রাষ্ট্রপতি বসার জন্য যে মঞ্চ, সেই মঞ্চে রাষ্ট্রপতি বসবেন, তার পাশে কিন্তু প্রধান উপদেষ্টার চেয়ারটি রাখা হয়েছে। শুরুতে প্রধান উপদেষ্টার শপথ হবে, এরপরে উপদেষ্টাগণের শপথ একসঙ্গে হবে। তো সব মিলিয়ে এই পরিস্থিতি সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। আমরা যেটি অনেকের নামে শুনতে পাচ্ছি, এই ছাত্র আন্দোলন, যেহেতু ছাত্রদের আন্দোলনের মুখে এই বাংলাদেশের একটা এই উল্লেখযোগ্য এই ঘটনা, এই গণঅভ্যুত্থান ঘটেছে, সেহেতু এই ছাত্রদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় এই ধরনের একটা সরকারি হবে। অনেক আলোচনা, অনেক নাম পাচ্ছি আমরা, এখন এগুলো নিশ্চিত নই। তারপরেও শোনা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, তারপর প্রকৌশলী নগর পরিকল্পনাবিদ আদিলুর রহমান খান, এরকম অনেক নাম পাওয়া যাচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসান, উনি একজন পরিবেশবাদী আইনজীবী, এরকম অনেক কিছু। তো আমার সঙ্গে আমার সহকর্মী বেলায়েত হোসেন রয়েছে। বেলায়েত, কি মনে হচ্ছে সরকারটি কেমন হবে? এটি অন্য যে কোনোবারের চেয়ে একটি আলাদা অনেক চমক থাকতে পারে এই সরকারে। আমরা অনেকগুলো নামই আসলে আলোচনায় আসছে, কিন্তু শেষ পর্যন্ত কারা আসলে সরকারের স্থান পাবেন, কারা এই অন্তর্বর্তী সরকারের অংশ হবেন, সেটি এখন আসলে সেভাবে বলা যাচ্ছে না। অনেকগুলো নামও আসছে, আপনি যেটি বলছিলেন, এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি প্রধান উপদেষ্টা হিসেবে যেহেতু তাকে মনোনীত করা হয়েছে, তাকে ছাড়া বাকি যে নামগুলো আছে সেগুলো এখনও নানাভাবে ছড়িয়ে যাচ্ছে, ফেসবুকে নানাভাবে বলা হচ্ছে, নানা ধরনের পোস্ট আসতেছে, কিন্তু এখন পর্যন্ত বঙ্গভবন কিংবা সচিবালয় থেকে কোনো মন্ত্রিপরিষদ থেকে কোনো ধরনের দাপ্তরিকভাবে নিশ্চিত করে কিছু কিন্তু জানানো হয়নি। আর এটি নিশ্চিত করে বলা যায় যে, নিশ্চিত করে বলতে অনুমানের ভিত্তিতে এটি বলা যায়, যেহেতু আমরা এটা আগের সংবাদেও বলেছিলাম যে যেহেতু 22টি গাড়ি প্রস্তুত করা হয়েছে, একটি গাড়ি প্রধান উপদেষ্টার জন্য, আর তাহলে আমরা ধারণা করে নিতেই পারি আরও 21 জন সদস্য এই অন্তর্বর্তী সরকারে স্থান পেতে যাচ্ছেন। এটি এখন গোটা দেশের মানুষ আসলে অপেক্ষা করছেন যে কারা এই অন্তর্বর্তী সরকারে স্থান পাবেন। আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে অন্তর্বর্তী সরকার আসবেন, তারা শপথ নেবেন, শপথ নেওয়ার মধ্যে বঙ্গভবনের যে আয়োজনগুলো, সেই আয়োজনগুলো কী কী ধরনের থাকতে পারে? না বেলায়েত, আমি এর আগেও অনেকগুলো সরকারের শপথ অনুষ্ঠান কভার করেছি। তো ওই শপথ অনুষ্ঠানগুলোর সঙ্গে এই শপথ অনুষ্ঠানের বড় কোনো পার্থক্য নেই। শপথ অনুষ্ঠানটা সবসময় সংক্ষিপ্তই হয়, এবং ওই প্রধানমন্ত্রীর শপথে বা একটি রাজনৈতিক দল যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে, তখন আমরা দেখি যে বঙ্গভবনেই শপথটি হয় রেওয়াজ অনুযায়ী। প্রথমে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতির কাছ থেকে, এরপরে শপথ গ্রহণ করেন বাদ বাকি মন্ত্রীরা, পর্যায়ক্রমে প্রতিমন্ত্রীগণও একসাথে শপথ গ্রহণ করেন। এইখানে আমরা যেটি দেখব সেটি হলো যে রাষ্ট্রপতি প্রথমে শপথ পড়াবেন প্রধান উপদেষ্টা, যার নাম এরই মধ্যে ঘোষণা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর যারা উপদেষ্টা পরিষদে জায়গা পাবেন তাদের শপথ অনুষ্ঠানটা একসঙ্গে হবে। এর বাদবাকি যেই তথ্যগুলো আমরা জানি যে এখানে একটা নৈশভোজের আয়োজন করা হয়েছে, অতিথিরা থাকবেন, এবং বলা যায় যে এই সরকারের যাত্রা শুরুর মুহূর্তটি বাংলাদেশের যারা স্টেক হোল্ডার রয়েছেন বা এই বাংলাদেশের সাথে সব
শ্রেণী পেশার মানুষেরই কিন্তু এক ধরনের প্রতিনিধিত্ব থাকে এই শপথ অনুষ্ঠানগুলোতে। রাজনৈতিক দলগুলো থাকবেন, আমরা এর মধ্যে খবর পেয়েছি যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং নানা ধরনের নাম কিন্তু শোনা যাচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক বিচারপতি, কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন, এই ধরনের নামগুলো শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত আসলে কোন নামগুলো আসে সেই আলোচনা তো রয়েছেই, বা সেটিও একটি দেখার বিষয় রয়েছে। তার পাশাপাশি আপনার কাছেও জানবো, কিন্তু একটি জিনিস বলার আছে যে আসলে সাংবিধানিকভাবে এখন যে পদ্ধতি বিদ্যমান আছে সংবিধানে, সেখানে এই সরকারের জন্য বা নতুন যে সরকার আসছে সেই সরকারের জন্য কিছু চ্যালেঞ্জের বিষয় কিন্তু রয়েছে। তবে চ্যালেঞ্জের বিষয় থাকলেও সেটার উত্তরণের বিষয় কিন্তু রয়েছে। আপনি জানেন যে এখানে কিন্তু আমরা যেটি দেখেছি বেলায় যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কিন্তু সংবিধানে নেই, এবং যেটি ছিল এর আগে এই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করার কথা বলা আছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কে দায়িত্ব নেবেন সেটিও কিন্তু সংবিধানে কারণ হলো যে একটা বড় রাজনৈতিক দল দীর্ঘ সময় যেভাবে ক্ষমতায় থেকেছে এবং তারা কিন্তু সংবিধানের অনেক সংশোধন এনেছে, সেখানে আদালতেরও একটা ভূমিকা ছিল। তো এই জায়গায় এখন আসলে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নেই, তাহলে সেটি কিভাবে শপথ দিচ্ছে বা কিভাবে গঠন হবে, এই জায়গায় আসলে ব্যাখ্যাটা আসলে আমরা এর আগে দেখেছি যে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল 1996 সালে বিএনপি আন্দোলনের মুখে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিল, সেটি কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে কিন্তু সেটি বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু এটি সংসদে বাতিল হয়নি। এখন যেহেতু এই যে যেই সরকার দায়িত্ব নেবেন তাদের যেহেতু কোনো সংসদ থাকবে না আপাতত, তাহলে তারা এই ধরনের নতুন কিছু যদি সংবিধান অন্তর্ভুক্ত করতে চান তাহলে তাদেরকে সুপ্রিম কোর্টের দিকে তাকাতে হবে, কারণ সংবিধানের অভিভাবক কিন্তু সুপ্রিম কোর্টকেই বলা হয়। সুপ্রিম কোর্ট চাইলে তাদের কোনো আদেশের মাধ্যমে সংবিধানে যে কোনো কিছু হয়তো অন্তর্ভুক্ত করতে পারেন। কিংবা এখানে একটা প্রশ্ন থাকে যে সংবিধানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কাজ করবেন এটি বলা হয়েছে, কিন্তু যেখানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখন তো উনি এই অন্তর্বর্তীকালীন সময়ে সেই জায়গাটা অর্থাৎ সরকারের নির্বাহী হিসেবে এখন উনি দায়িত্ব পালন করছেন। এছাড়া বেলাত আপনি নিশ্চয়ই জানেন যে সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করারও ক্ষমতা দেওয়া হয়েছে, সেইখানে তো মনে হয় একটা সমাধান থাকতে পারে। অধ্যাদেশের যে বিষয়টি সেটি হচ্ছে আসলে আমরা যদি আইনের কথা বলি, আইন তো আসলে সংসদে পাশ করতে হয়। সংসদ না থাকলে যদি কোনো আইনের প্রয়োজনীয়তা দেখা দেয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমেই সেটি কিন্তু জারি করে। যেটি হয়েছিল গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, যেটিকে নির্বাচনী আইন বলা হয়, এই নির্বাচনী আইন কিন্তু যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু সংসদের মাধ্যমে প্রণয়ন করা হয়নি, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেই প্রণয়ন করা হয়েছিল, পরবর্তীতে সংসদে সেটি উঠেছিল। এখনও যদি এই সরকারকে নতুন করে কোনো আইনের পরিবর্ধন কিংবা নতুন করে কোনো আইন প্রণয়ন করতে হয়, সেটি সরাসরি সংসদের মাধ্যমে না হলেও রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কিন্তু আসার সুযোগ রয়েছে। বেলায়েত, এখানে বলতে চাই যে সরকারের একটা গুরুত্বপূর্ণ বা একটা ব্যতিক্রম পরিস্থিতিতে কিন্তু এই সরকার, নতুন আরেকটি সরকার গঠিত হতে যাচ্ছে, এবং সেটি হলো এমন পরিস্থিতি যে যিনি এই সরকারের নির্বাহী ছিলেন উনি ছাত্রদের আন্দোলনের মুখে এক ধরনের পালিয়ে গেছেন, এবং সেইখানে একটা বড় বলা যায় যে দেশ জুড়েই একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটু এই সরকারের চ্যালেঞ্জ কি, অনেক প্রত্যাশা, কারণ অনেক সংকটের মুখে দাঁড়িয়ে আছে দেশ, সেটা হোক রাজনীতিতে, সেটা হোক অর্থনীতিতে, কিংবা সামনে একটা নির্বাচন অনুষ্ঠানেরও ব্যাপার আছে, সেই ব্যাপারে কি আপনি কিছু বলবেন? এই সরকারের অন্যতম এই মুহূর্তে যদি বলি একেবারে খুব নিকটে যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলাকে একদম নিয়ন্ত্রণে নিয়ে আসা, আর এর পরবর্তী সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের অর্থনৈতিক কাঠামোটাকে ঠিক করা। আপনি জানেন যে আমাদের দেশের মূল্যস্ফীতি যে হারে বাড়ছে, খাদ্য মূল্যস্ফীতি 10-এর উপরে উঠে গেছে, সব মিলিয়ে নানা ধরনের বড় সমস্যা রয়েছে। বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের যেই বাণিজ্যিক যোগাযোগের যে বিষয়টি রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে জিএসপি সুবিধা বাতিল করা হয়েছে, সেটিকে আমরা আবারও আলোচনায় যুক্ত হব। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম, আমরা দুজনে আলোচনা করছিলাম যে একটু পর যে অন্তর্বর্তীকালীন সরকারটি শপথ গ্রহণ করবেন তার আয়োজন চলছে এই বঙ্গভবনে, এবং এই সরকারের চ্যালেঞ্জ বা এই সরকারের সব কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। আপাতত বঙ্গভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সব শেষ।
আজহার লিমন, পুরো দেশ তাকিয়ে আছে বঙ্গভবনের দিকে, যে প্রধান উপদেষ্টার নাম তো তারা জেনে গেছে, কিন্তু বাকি কারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবেন, তাদের নাম কি কিংবা কারা হচ্ছেন, এই ব্যাপারে জনগণের আগ্রহ কিন্তু এখন সব থেকে বেশি।